নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে যেটা বলে থাকি সেটাই বলবো যে ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি চ্যানেলে নতুন হন। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। অনেকেই আমায় জিজ্ঞেস করছিলেন যে ইস্ট বেঙ্গলের যে পারফরমেন্স সাম্প্রতিক, আমি বলবো সাম্প্রতিক তো নয়, বছর ৫ ধরে যে পারফরমেন্স চলছে তার দায় কার? এবং ক্লাব কর্তা, কোচ, কাঠগড়ায় তো অনেকেই ওঠে। কিন্তু এর পেছনে রয়ে গিয়েছে এমন একজন ব্যক্তি, যাকে নিয়ে চর্চা এই মুহূর্তে শুরু হয়েছে কয়েকটি জায়গাতে। অময় ঘোষাল। আজ তাকে নিয়েই কথা বলবো। কারণ অনেকেই জানতে চাইছিলেন যে, "দাদা, এই অময় ঘোষালটা কে? এর বিরুদ্ধে কি অভিযোগ বা একে নিয়ে একটু বলুন, আমাদেরকে জানান। এর দায়িত্বটা কি? কি করেন ইনি টিমে?" সে সমস্ত বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো। অময় ঘোষাল ইস্ট বেঙ্গলের চিফ টেকনিক্যাল অফিসার। তো এই অময় ঘোষালের ঠিক কি কাজ? এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলে তিনি ঠিক কি করছেন? গত প্রায় ৪-৫ বছর ধরে বা ৩-৪ বছর ধরে, সেটাই আপনাদেরকে জানাবো আজকে। যে তিনি ঠিক কি করে থাকেন, এর আগেই বা তিনি ঠিক কি করতেন। তো এই সমস্ত বিষয়গুলো জানতে হলে অময় ঘোষালকে একটু জেনে নিতে হবে। কি তার পড়াশোনা, তিনি আদৌ কোনোদিন ফুটবলটা ছুঁয়ে দেখেছেন কিনা, এই সমস্ত বিষয়গুলো। যদিও এটা ঠিক যে চিফ টেকনিক্যাল অফিসার হতে গেলে একজনকে ফুটবলার হতে হবে, প্রাক্তন ফুটবলার হতে হবে বা ভালো ফুটবলার হতে হবে, এমন কোনো বিষয় নেই। তাই না? এমন কোনো বিষয় নেই। কিন্তু তিনি ফুটবলে নাক গলাবেন, ফুটবলের খেলার বিষয়ে নাক গলাবেন, কে ভালো প্লেয়ার হবেন, কোথা থেকে আসতে পারে, কি হতে পারে, কাকে নামালে ভালো হবে, কোন সময়, এই বিষয়গুলো যখন আ তিনি তার মধ্যে ইনভলভ হয়ে যান, যখন তিনি কোচকে পরামর্শ দিতে ওঠেন, কখনো তিনি কোচের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন তো এই প্রশ্নগুলো ওঠাটা খুবই স্বাভাবিক। তো আসুন আগে আপনাদেরকে আ জানাই কে এই অময় ঘোষাল? বছর ৩৫ হবে বয়স আ এই অময় ঘোষালের, যার পড়াশুনো এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুল থেকে ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত এখানে পড়াশোনা করেন। এরপরে এনএসএইচএম ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, সেখান থেকে ব্যাচেলর ডিগ্রি করেন মিডিয়া সায়েন্সের উপরে এই অময় ঘোষাল। এরপর তিনি কর্মজগতে পা রাখেন। ১ম দিকে প্লেয়ার স্কাউট এবং মিডিয়া ম্যানেজার হিসেবে ছিলেন। অক্টোবরের ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত মার্চে চেন্নাইয়ে। এরপর চেন্নাইয়ান এফসিতে যোগ দেন। সেখানেও এই চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। এপ্রিল ২০১৭ থেকে জুন মাসের ২০২১ সালের জুন মাস পর্যন্ত সেখানে তিনি ছিলেন চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে। মানে ইস্ট বেঙ্গলে আসার আগ পর্যন্ত তিনি কিন্তু চেন্নাইয়ান এফসির, হ্যাঁ, ঠিকই ধরেছেন। যে চেন্নাইয়ের সঙ্গে আমরা লাস্ট ম্যাচটা হারলাম, সেই চেন্নাইয়ান এফসির চিফ টেকনিক্যাল অফিসার ছিলেন এই অময় ঘোষাল। এরপরে তিনি ২-১ মাস কোথাও কিছু করেছিলেন, কিন্তু তিনি কোথাও ছিলেন না কয়েক মাস। তারপরে তিনি ইস্ট বেঙ্গলে চিফ টেকনিক্যাল স্টাফ হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে জয়েন করেন, অন্তত যা অফিসিয়াল তথ্য আমি দেখতে পেলাম। তো এহেন অময় ঘোষাল স্টিল তিনি এখনো রয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাবে। তবে তিনি আর কতদিন থাকবেন তার ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কেন আজকে হঠাৎ এই অময় ঘোষালকে নিয়ে পড়লাম? কারণ ইস্ট বেঙ্গলের ফলাফল। এই অময় ঘোষাল, তার সম্পর্কে তো জানলেন। তিনি কোনোদিন ফুটবলটা খেলেননি। ফার্স্ট ক্লাস ফুটবলও খেলেননি। এখন হ্যাঁ, বলতে পারেন স্কুল লেভেলে বা কলেজে খেলে-টেলে থাকতে পারেন। যেমনটা আমরা খেলেছি আরকি। তেমনও খেলে থাকতে পারেন, আমি জানি না। আ তবে আমরা তো এই ধরনের বড় ক্লাবে টেকনিক্যাল সাপোর্ট দিতে বা মিডিয়া হ্যান্ডেল করতে যাচ্ছি না। মিডিয়া হ্যান্ডেল করতে গেলেও করতে পারবো। কারণ আমাদের জার্নালিজম, এই পেশাতে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে তো রয়েছি। প্রায় ১৬-১৭ বছর ধরে রয়েছি। কিন্তু এই অময় ঘোষাল মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু কোথাও জার্নালিস্ট হিসেবে কাজ করার তার এক্সপেরিয়েন্স নেই। অর্থাৎ তিনি মূলত পিআর হিসেবে কাজ করেছেন। কিছু ফুটবলারকে তুলে নিয়ে আসার কাজ করেছেন, স্কাউট হিসেবে কাজ করেছেন। দেন তিনি চিফ টেকনিক্যাল অফিসার হয়ে গিয়েছিলেন চেন্নাইয়ে, তারপরে ইস্ট বেঙ্গলে। তো এই ধরনের
চিফ টেকনিক্যাল অফিসার অবশ্য কার্লোস কুয়াদ্রা, তিনি পছন্দ করছিলেন না, তিনি বাদই দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে বাদ দেওয়া হয়নি। তো তিনি এখন যেটা করছেন, এই যে ইস্টবেঙ্গল ক্লাব কোন একাদশ মাঠে নামাবে, কোন বিদেশিকে নিয়ে আসা হবে, কোথা থেকেই বা নিয়ে আসা হবে, কেন উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগানো হবে না, এই সমস্ত কিছুই নাকি এই অময় ঘোষাল এখন ঠিক করে দিচ্ছেন। ইভেন কোচ অস্কার ব্রুজো, তিনি ঠিক কোন প্লেয়ারকে মাঠে নামাবেন, কাদেরকে নামানো উচিত, কাদেরকে উচিত নয়, আধফিট ফুটবলার, অসুস্থ ফুটবলার, একেবারে রিজার্ভ বেঞ্চ, যেখানে রয়েছে স্ট্রং রিজার্ভ বেঞ্চ ইস্টবেঙ্গলে, সেখানে দাঁড়িয়ে যারা কিছুটা অন্তত চোট কাটিয়ে ফিরেছেন, যাদের আরো কিছুটা সময় লাগবে, তাদেরকে সময় না দিয়ে এই আনফিট ফুটবলারদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে ম্যাচ খেলতে। আর তার ফলস্বরূপ যা হচ্ছে তাই, ফলাফল নিটফল 0। মেসি বাউলি আসতে না আসতেই তাকে নামিয়ে দেওয়া হলো। একটা তো ফুটবল খেলতে নামবেন তিনি, হাই ভোল্টেজ একটা ম্যাচ খেলতে নামবেন চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে, সেখানে দর্শকদের একটা প্রেশার থাকে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের বা মোহামেডানের মতন টিমগুলোতে, যেখানে সাপোর্ট বেস ক্লাব, সেখানে খেলতে নামার যথেষ্ট একটা উত্তাপ রয়েছে, সেটা তারা বুঝতে কিছুটা সময় লাগে, প্লাস জেট ল্যাগ থাকে। সেই সমস্ত কিছুকে বিবেচনা করা হলো না। সাউল ক্রেসপো, যিনি ফিট এখনো পর্যন্ত হয়নি, যাকে হয়তো ১৫-২০ মিনিট শেষের দিকে খেলানো গেলেও যেতে পারত, তাকে নামিয়ে দেওয়া হলো। মোহাম্মদ রাকিবকে নামিয়ে দেওয়া হলো। উইনিং কম্বিনেশন ভেঙে এদেরকে নামানো হলো। পাশাপাশি হেক্টর ইউএস থেকে দিনের পর দিন টেনে যাওয়া হচ্ছে। তিনি ফিট নন। তিনি ৯০ মিনিট খেলার অবস্থাতেই নেই, কোচ বলছেন। কিন্তু তাকে খেলানো হচ্ছে। তাকে বল পায়ে দিতে দেখা যাচ্ছে না। মাঠে আছেন কিন্তু নেই। অর্থাৎ ইস্টবেঙ্গল ১০ জনে খেলে যাচ্ছে। কাদের কার অঙ্গুলি হিলানো হচ্ছে? এই অময় ঘোষাল। তিনি কোচের সঙ্গে তর্ক করতেও রাজি। কোচ যে প্লেয়ারকে বেছে রেখেছেন তাকে আনতে চান না তিনি। তার মনে হচ্ছে যে আইএসএল এ তার কিছু হবে না, সুপার কাপ যখন হবে তখন তাকে নিয়ে আসা যাবে, বা পরবর্তীতে হয়তো সামার ট্রান্সফার উইন্ডোতে নিয়ে আসা যাবে। কিন্তু ইস্টবেঙ্গল যদি উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতো, তাহলে কিন্তু ফলাফলটা এমন হতো না। বা ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, অনেকেই বলছেন যে দেবব্রত সরকার আগে যেভাবে অ্যাক্টিভ থাকতেন সেভাবে তিনি আর অ্যাক্টিভ থাকেন না, তাই টিমটার এই হাল। তিনি অ্যাক্টিভ থাকলে হয়তো এতটা খারাপ ফল হতো না, কারণ তিনি বিচক্ষণ লোক। কারণ দেখুন, এই অময় ঘোষালদের ছাড়াতে ইস্টবেঙ্গল এর আগে বহু বিদেশি ভালো প্লেয়ারকে নিয়ে এসছে, ভালো বিদেশি প্লেয়ারকে তারা তো নিয়ে এসছে, এবং ইস্টবেঙ্গল আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, ভালো প্লেয়ার এনেছে। ইস্টবেঙ্গল থেকে বহু প্লেয়ার এখানে উঠে অন্য ক্লাবে গিয়েছে। তো তার মানে ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে, তবুও তারা এই অময় ঘোষালদের মতন মানুষের উপর নির্ভর কেন করছেন বুঝতে পারছি না। আর বুঝতে পারছি না কোচ অস্কার ব্রুজো, তিনিই বা কেন এই এমন একটা এই ব্যক্তিকে এতটা ভরসা করছেন, বা তার কথায় যা বলছেন তাই শুনছেন। বাদর নাচটা কেন নাচছেন তিনি? তিনিও তো বিচক্ষণ মানুষ। তিনি বাংলাদেশের মতন বসুন্ধরা কিংসের মতন টিমে কোচিং করিয়ে এসছেন, তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাহলে এই অময় ঘোষালদের ভরসা করার মানে কি? তাহলে কি এই অময় ঘোষালদের টিকিটা অন্য কোথাও বাঁধা রয়েছে? হ্যাঁ, অনেকে হয়তো বলবেন যে নিতু সরকারকে যত দ্রুত তাড়ানো হবে ততটা ভালো। আমার মনে হয় যে সেটা হয়তো নয়। কিন্তু এবার আপনাদেরকেও কোথাও গিয়ে সোচ্চার হতে হবে। এই যে বিদেশিগুলোকে নিয়ে আসা হয়েছে, যে বিদেশিদের মধ্যে অনেকেই চোটপ্রবণ, ফর্মের ধারে কাছে নেই। দিয়ামান্তাকোস দেখুন দিনের পর দিন খেলে যাচ্ছে, ফর্মের ধারে কাছে নেই, গোলমুখী শট করতেই পারেন না। সারা আইএসএল খেলে গেলেন, আর ৫টা ম্যাচ বাকি রয়েছে। এখনো পর্যন্ত মাত্র ৩টে গোল। গতবারের গোল্ডেন বুট উইনার। যাকে কেরালা ব্লাস্টার্সও অত টাকা দিত না যত টাকা দিয়ে ইস্টবেঙ্গল নিয়ে এসছে। কিন্তু কি ফল হচ্ছে? নিট ফল 0। তার জায়গায় অন্য আরো ২ টো প্লেয়ার হয়তো নিয়ে আসা যেত। কিংবা তার জায়গায় ডেভিডকে খেলিয়ে ইস্টবেঙ্গল ভালো ফল পেলেও পেতে পারত। খেলানো হচ্ছে না। বসিয়ে রাখা হচ্ছে। রিজার্ভে একাধিক ফিট প্লেয়ার, ভালো প্লেয়ার বসে রয়েছেন। তাদেরকে দেখা হবে না, অথচ চোটগ্রস্ত যারা চোট নিয়ে খেলছেন তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে বড় ম্যাচে না জেতার জন্য। আমি তো মনে করি ল্যাংড়া ঘোড়ার থেকে সুস্থ সবল ঘোড়া যে হয়তো মাঠে নামেনি, তেমন প্লেয়ারকে নামানো উচিত ছিল। তাকে নামানো ভালো।
কিন্তু সেটা করা হচ্ছে না। আর সেই সমস্ত এই যেটা যে করা হচ্ছে না বা যেটা করা হচ্ছে সেই কাজে নাকি ইন্ধন যোগাচ্ছেন এই অময় ঘোষাল। তার বক্তব্য শুনছেন অস্কার ব্রুজো। তিনি সমস্ত কিছু ঠিক করে দিচ্ছেন কে খেলবে কে খেলবে না। প্লেয়াররাও নাকি অনেকে ক্ষুব্ধ। তবে কোথাও গিয়ে তার একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এই বিদেশিদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে হয়তো। যে কারণে বিদেশিরা তার বিরুদ্ধে খুব একটা কিছু বলেন টলেন না এবং নতুন কোনো বিদেশি এলেও তারাও কিন্তু সেই একটা গয়ঙ্গচ্ছ মনোভাবে চলে যাচ্ছেন কয়েকদিন পরে, পরে। রিচার্ড সেলিসকেই বলুন না, ১ম এ দুটো ম্যাচে যে ফর্মে দেখেছি, গত ম্যাচে কি তেমনটা দেখলাম? হয়তো তার একটা চোট রয়েছে, লাগা রয়েছে ব্যথা। কিন্তু তা সত্ত্বেও তাই ইস্টবেঙ্গল কর্তাদের বিরুদ্ধে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধেও কিন্তু সোচ্চার হতে হবে এবার সমর্থকদেরকে। সেদিনকে মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত একটা কথা বলছিলেন যে, আমা এই ইস্টবেঙ্গল যা ফলাফল করছে এটা যদি মোহনবাগান করতো এতদিন তো আমাদের পদত্যাগ করতেই হতো। বাধ্য হতাম করতে। বাধ্য করত কারা? মোহনবাগান সমর্থকরা। তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা আর কতদিন এই গোটা বিষয়গুলোকে সহ্য করে যাবে? আর কতদিন এই অময় ঘোষালদের খামখেয়ালিপনা সহ্য করবে ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরা? দিনের পর দিন ৯ নম্বর, ১০ নম্বর, ১১ নম্বরে কি থাকবে ইস্টবেঙ্গল? আপনারা কি সেটা মেনে নিতে চাইছেন? পাশের ক্লাব বছরের পর বছর টপ করবে, মোহনবাগান টপ করবে, চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে, ট্রফি নিয়ে চলে যাবে। আমরা তো মানে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার তো দূরের কথা, প্লে অফই খেলার যোগ্যতা পাচ্ছে না। গত ৪-৫ বছর ধরে আইএসএল খেলছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ক্লাব কি ডিজার্ভ করে ১০ নম্বরে, ৯ নম্বরে, ১১ নম্বরে থাকার জন্য? এই যারা ৪-৫ বছর হয়েছে টিম বানিয়েছে তারা ওই জায়গাতে রয়েছে। সেখানে ইস্টবেঙ্গল মোহামেডান যদি ১১-১৩ নম্বরে থাকে, সেটা কি তারা ডিজার্ভ করে আদৌ? এটা তো সদস্য সমর্থকদেরকেও ভাবতে হবে, লজ্জা তাদের। কেন আপনারা এখনো চুপ করে রয়েছেন? দেখুন একটা ম্যাচ জিতলাম কি জিতলাম না সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে ধারাবাহিকতা। যে ধারাবাহিকতাটা বর্তমান টিমটার মধ্যে নেই। একটা ম্যাচে ভালো খেলল তো পরের ম্যাচে এতটা জঘন্য ফুটবল উপহার দিচ্ছে, তো খুব স্বাভাবিকভাবেই সমর্থকদের মন ভেঙে যাচ্ছে। আর ক্লাবটার তো আর কিছু করার নেই। আইএসএল তো হয়ে গেল। এই টিম নিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে যাবে সেখানেও কোয়ার্টার ফাইনালে হারান হেরে আসবে। তারপর আর কিসের ভরসা? কিসের কি? এরপর কি হবে জানেন তো? এই কোচ অস্কার ব্রুজো তিনি হয়তো আবার এই খোঁচে-টোচে যাবেন। এই অময় ঘোষালদের উপরে তিনিও ছেড়ে দিয়ে চলে যাবেন। তারপর আবার কোনো একজন বিদেশিকে ধরে নিয়ে আসা হবে। যাদের মান নিয়ে প্রশ্ন থাকবে তারা কোচিং করাবেন। আবার সেই ফল হবে ৯, ১০, ১১ তে থামবে গিয়ে দল। আপনারা চুপচাপ মেনে নেবেন। তো আমি বলব ইমিডিয়েটলি এই অময় ঘোষালদের মতন লোকজনকে সরানো হোক। তার জায়গায় যারা ফুটবলটা খেলেছে, ফুটবলটা বোঝে, ফুটবল ভালোবাসে, ইস্টবেঙ্গলকে ভালোবাসে। যদি ইস্টবেঙ্গলের প্রাক্তন কোনো ফুটবলার হয় তাকে সেই পদে নিয়ে আসা হোক। অময় ঘোষাল তো মিডিয়াও ফেস করেন না কোনোদিন। মিডিয়া ফেস করেন তো কোচই। সাংবাদিক সম্মেলন করেন কোচ, ফুটবলাররা। তাহলে এই লোকটিকে গাদা, গাদা টাকা দিয়ে রেখে দেওয়ার মানেটা কি? মাত্র বছর ৩৫ বয়স তার। তিনি পড়াশোনা করেছেন। হয়তো তার থিওরিটিক্যাল জ্ঞান রয়েছে। হয়তো তার এই যে স্কাউট হিসেবে কাজ করেছেন, কিছু ফুটবলার তুলে আনার ক্ষেত্রে কাজ করেছেন। কিন্তু একেবারে সরাসরি বিদেশিদের ধরে নিয়ে চলে আসছেন। ফ্রি প্লেয়ারদেরকে নিয়ে আসছেন। এতে তো টিমটার ভালো হচ্ছে না, বদনাম হচ্ছে টিমটার। এই বিদেশিদের সমস্ত বিদেশিগুলোকেই বাদ দিতে হবে। এই সব বিদেশি সে দিমিত্রি দিয়ামান্তোস বলুন কিংবা সাউল ক্রেসপো বলুন, হেক্টর তো বলুন, হিজাজি, ক্লিটন সিলভারা আর খেলতে পারবেন না এই সিজনে। পরবর্তী সিজনেও কবে খেলতে পারবেন, মাদি তালালও কবে খেলতে পারবেন, নো ওয়ান নোজ। তো ইমিডিয়েটলি এদেরকে বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। এদেরকে বাদ দিয়ে নতুন প্লেয়ার রিক্রুট করা হোক যত দ্রুত সম্ভব। আইএসএল এ এখনো বেশ কয়েকটা ম্যাচ রয়েছে তো তার মধ্যে নিয়ে এসে তাদেরকে একটা ম্যাচ টাইম তো দেওয়া হোক। তারপর না তারা এফসি চ্যালেঞ্জ লিগে খেলতে যাবে। আর নতুন প্লেয়ার যারা জুনিয়র প্লেয়াররা রয়েছে তাদেরকেও ম্যাচে সুযোগ দেওয়া হোক। চাকুমান্ডি, ডেভিড এদেরকে সুযোগ দেওয়া হোক। আমি যদি কোচ থাকতাম তো দিমিত্রিও দিয়ামান্তাকোসকে তো বসিয়ে দিতাম পরপর ৫ টা ম্যাচ আর খেলতেই দিতাম না। যে অনেক হয়েছে চলো এবার ডেভিডই খেলবে যাতে ডেভিড গোল পেল
না পেলে ডেভিড খেলবে, মেসি খেলবে, তুমি ভাই এখন রেস্ট নাও। এটা আমি করতাম। কি মতামত আপনাদের জানান অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এবার একটু জাগুন, অনেক ঘুমিয়েছেন। ঘুমিয়ে ম্যাচ দেখলে হবে না। এবার একটু জাগুন, কিছু করুন। চলুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। বেল বাটনটা, হ্যাঁ, ওটাও প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।